তো এই লেখাটাকে বড় করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফন্ট সাইজ। আচ্ছা, তো ফন্ট সাইজটা ধরেন আমি দিলাম 100, 100 এরকম কিছু একটা দিলাম। এখন যদি আমরা একটু সাইডটাতে আসি, এই কোনো কিছু চেঞ্জ হয় না, দেখছেন? চেঞ্জ হয় না, তার কারণ হচ্ছে ফন্ট সাইজটা আমরা পিক্সেল অথবা সেন্টিমিটার অথবা পিএক্স অথবা ইএম এইগুলাতে মেজারমেন্ট করি, হ্যাঁ? তো আমার এখানে ধরেন আমি দিলাম ফন্ট সাইজ 10 পিক্সেল, পিক্সেলের পিএক্স দিয়ে দিছি। এখন যদি আমরা একটু সাইডটাতে যাই, এই দেখছেন কত ছোট হয়ে গেছে লেখাটা। আচ্ছা, যদি আমরা চেঞ্জ করি, এটাতে চেঞ্জ করে আমরা ধরেন দিলাম 90 পিক্সেল, হ্যাঁ? লেখাটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এই কাজগুলা আমরা আইদার এইচটিএমএল এর মধ্যেই করতে পারতাম, একটা সময় এইচটিএমএল এর মধ্যেই করতে হতো, এইচটিএমএল এর বাইরে আমরা করতে পারতাম না। কিন্তু যখন সিএসএস চলে আসলো তখন আমরা সিএসএস লিখে কাজগুলো করতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে ইনলাইনের একটা স্টাইল। স্টাইল মূলত তিনটা ভাবে দেখানো যায়, একটা ইনলাইন স্টাইল, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। তো আমরা এখানে যে স্টাইলটা লিখছি সেটা একটা ইনলাইন স্টাইল। তো এই ইনলাইন স্টাইলটা শুধুমাত্র স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে এইচটিএমএল এর, সেই অ্যাট্রিবিউট দিয়েই লিখতে পারি। আচ্ছা, তো এখন আমরা যদি একটা এক্সটার্নাল ফাইল তৈরি করি, ধরেন আমরা একটা ফাইল তৈরি করি, যে ফাইলটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন শুধু ফাইল তৈরি করলেই হবে না, এটা একটা সিএসএস এর জন্য আমরা একটা ফাইল তৈরি করছি। তো সিএসএস এর জন্য শুধু ফাইল তৈরি করলে হবে না, সিএসএস এর সাথে আমাদের এইচটিএমএল ফাইলটাকে কানেক্ট করা লাগবে। তো আমরা কোথায় থেকে কানেক্ট করব? এই যে এইখানে এসে হেড ট্যাগের মধ্যে আমরা কানেক্ট করব। আমরা জানি গতকালকে লাস্ট আমরা একটা জিনিস শিখছিলাম, ফ্যাব আইকন নাম, যেটা লিঙ্ক নামে কোনো একটা কিছুর মাধ্যমে নিয়ে আসতে হয়। তাই লিঙ্ক নামে কিছু একটার মধ্যে নিয়ে এসে দেখেন এই জায়গায় এই ফ্যাব আইকনটা নিছিলাম, মনে আছে? এই ফ্যাব আইকনটা নিছিলাম, তারপর এখানে একটা ইমেজ চেঞ্জ করে দিছিলাম, তাই না? আচ্ছা, ধরেন আজকে ফ্যাব আইকনটা আমরা একটু পরে দিব, ইমেজের লিঙ্কটা দিলাম না। একইভাবে দেখেন এইখানে আমার এই যে সিএসএস এর একটা লিঙ্ক আছে, দেখছেন? এটা নিলাম, দেখেন এই যে ফাইলটা চলে আসছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমার একটা ফাইল এখানে তৈরি আছে না স্টাইল ডট সিএসএস, তার মানে আমার এটার সাথে এটা কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিভাবে লিখবো? ধরেন ওইখানে আমি যেটা লিখছি, এই যে কালার ব্লু, ফন্ট সাইজ 90 পিক্সেল, এই জিনিসটা আমি লিখবো কিভাবে? ধরেন এই কোডটা আমি উঠায় নিয়ে গেলাম, এটা আমি উঠায় নিয়ে গেলাম, উঠায় নিয়ে যদি এখানে বসায় দিই, এইভাবে বসায় দিলে আসলে লাভ হবে না। এভাবে বসায় দিলে লাভ হবে না। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে, আমি কোন ট্যাগের মধ্যে স্টাইলটা দিতে চাই সেটা আগে জানতে হবে। আমি কোন ট্যাগের মধ্যে দিতে চাই? H1 ট্যাগের মধ্যে দিতে চাই। তো এটাকে বলা হয়েছে সিলেক্টর, সিএসএস সিলেক্টর। যে আপনি কি দিয়ে সিলেক্ট করবেন, এইচটিএমএল এর এলিমেন্টটাকে কিভাবে সিলেক্ট করবেন? আমাকে তো আগে সিলেক্ট করতে হবে কোন একটা ট্যাগকে, তারপরে না ওইটার মধ্যে যে ওই ট্যাগের মধ্যে আমি কালারটাকে চেঞ্জ করব। তো এই সিএসএস সিলেক্টর কয়েকটা ধরনের আছে। তো আপাতত আমরা এলিমেন্ট সিলেক্টর নামে যে সিলেক্টরটা আছে সেটা দেখি। এলিমেন্ট মানে ট্যাগ সিলেক্টর। তো ট্যাগের নাম কি? H1। তাহলে আসেন আমরা একটু লিখি H1, H1 ট্যাগ দিলাম, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই যে প্রপার্টিগুলা এবং প্রপার্টি এবং ভ্যালুগুলা সেগুলো এখানে বসায় দিলাম। হ্যাঁ, প্রপার্টি এবং ভ্যালুগুলো এখানে বসায় দিলাম। এখন যদি আমরা যাই, দেখেন আমাদের সাইটটা আগের মতোই আছে, দেখছেন? কিন্তু একটু আগে ধরেন আমরা এটা সরাই দিয়ে, একটু সরাই দিলাম, এটা সরাই দিলাম। এখন যদি আমরা যাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তার মানে আমার এটা কিভাবে কাজ করতেছে? আমি প্রথমে একটা স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি করলাম, তার মধ্যে এসে H1 কে সিলেক্ট করলাম। তাহলে আমার H1 কে সিলেক্ট করার পরে আমি এখানে দিয়ে দিলাম এটা, ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন ধরেন আমার এইখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, থাকতে পারে কিনা? ধরেন একটা প্যারাগ্রাফ আছে, 100টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আছে। তাহলে এখানে এসে আমি একটু লিখি প্যারাগ্রাফ ট্যাগ কি কি প্রপার্টি করা যায়। হ্যাঁ, প্রথমে ধরেন আমরা একটা মার্জিন দিতে পারি। কি দিতে পারি? মার্জিন। মার্জিন মানে হচ্ছে যেটা কন্টেন্টের বাইরে থাকে, তাই তো? কন্টেন্টের বাইরে থাকে না মার্জিনটা? আচ্ছা, তারপরে আমরা দিতে পারি একটা প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে কন্টেন্টের ভিতরে একটু ফাঁকা জায়গা বাড়ায় দেয়, প্যাড করে দেয়। আচ্ছা, এরপরে আসতে পারে আমাদের বর্ডার। কি আসতে পারে? বর্ডার। আচ্ছা, আমরা দেখেন প্রপার্টির ভ্যালুগুলো কিন্তু এখনো দিচ্ছি না, দেই নাই এখন। আচ্ছা, এরপরে আসতে পারে ধরেন আমাদের কালার।
ঠিক আছে? এরপরে ধরেন আমাদের আসতে পারে ব্যাকগ্রাউন্ড কালার, কি পিছনে একটা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার, এই হচ্ছে মোটামুটি। তো দেখেন মার্জিন যদি আমরা দিতে চাই তাহলে মার্জিন টোটাল চারটা দিকে দেওয়া যায়। বলেন তো মার্জিন আপনি খাতায় চারদিকে দিতে পারেন না? উপরে, নিচে, ডানে, বামে। মার্জিন টপ, রাইট, বটম, লেফট। তো মার্জিনটাকে আমরা এইভাবে কাউন্ট করব, টপ, রাইট, বটম, লেফট, ঘড়ির কাঁটার দিকে। টপ চিন্তা করেন, রাইট, বটম, লেফট। ক্লিয়ার? তাহলে মার্জিন আমরা ইউজ করতে পারি, মার্জিন টপও আলাদাভাবে লিখতে পারি। ধরেন লিখলাম মার্জিন টপ, লিখতে পারি। কিন্তু যখন আমি শুধু মার্জিন লিখবো তখন আমার মার্জিনটা চারিদিকে কাজ করবে। কোন দিকে? চারিদিকে। ধরেন মার্জিনের আবার চারটা ভ্যালু আছে, কি কি বলেন তো? টপ, রাইট, বটম, লেফট। ধরেন আমি দিলাম এখানে 10 পিক্সেল, এখন ভ্যালু দিছি কয়টা? একটা ভ্যালু দিছি, একটা ভ্যালু দিছি, এটা চারিদিকে কাজ করবে। তার মানে কি উপরেও 10, ডানে 10, নিচে 10, বামে 10। আচ্ছা এবার ধরেন এটা দিলাম 12 পিক্সেল, এখন কাজ করবে কি জানেন? প্রথমটা হচ্ছে টপ আর বটমে কাজ করবে, আর পরেরটা কাজ করবে লেফট আর রাইট। ক্লিয়ার? এরপরে ধরেন আরো দুইটা দিলাম 12 পিক্সেল, আর এটা দিলাম 16 পিক্সেল। তাহলে এখন বলেন টপ, রাইট, বটম, লেফট। বুঝতে পারছি? ধরেন আমি যদি একটু বাড়ায় দিই, এটা হচ্ছে 18 দিই, হ্যাঁ। আচ্ছা এবার ধরেন প্যাডিং, তাহলে প্যাডিং এর ক্ষেত্রেও সেম। প্যাডিং কয়টা দিকে কাজ করবে বলেন? চারটা দিকে, টপ, রাইট, বটম, লেফট। তাহলে ধরেন আমি দিলাম 20 পিক্সেল একটা, হ্যাঁ। আরেকটা কত দিতে পারি? 24 পিক্সেল। আরেকটা দিলাম 28 পিক্সেল। আরেকটা দিলাম 32 পিক্সেল। ঠিক আছে? আচ্ছা এবার ধরেন আমরা একটা বর্ডার দিব। তো বর্ডারের তিনটা ধরন থাকে। একটা হচ্ছে বর্ডারটা দেখতে কিরকম হবে, বর্ডারটা দেখতে কিরকম হবে, কতটুকু বর্ডারটা মোটা হবে, এবং বর্ডারের একটা কালার দিতে পারেন আপনি। তো প্রথমে আমার বর্ডারটা কতটুকু উইডথ হবে সেটা দিব। ধরেন আমি দিলাম হচ্ছে 4 পিক্সেল, এটা হচ্ছে উইথ বর্ডার। এরপর বর্ডারটা দেখতে কেমন হবে, বর্ডারটা একটা সলিড বর্ডার দিব আমি। সলিডের সাথে আরো আছে ডটেড আছে। ডটেড বলতে কি বোঝায়? ডট 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 ডটের বর্ডার। ড্যাশড আছে, ড্যাশ মানে কি? ড্যাশ ড্যাশের বর্ডার। কিন্তু সলিড বর্ডার মানে হচ্ছে কি? পুরাটাই সলিড। আচ্ছা তাহলে এটা দিলাম সলিড। তারপরে ধরেন একটা কালার দিতে বলছিলাম, ধরেন আমি কালার দিলাম রেড। ঠিক আছে? আচ্ছা এবার কন্টেন্টের কালারটা কিরকম হবে? কন্টেন্টের কালারটা ধরেন আমরা দিলাম টমেটো কালার একটা। ঠিক আছে? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। ঠিক আছে? এখন যদি আমরা একটু সাইডটাতে আসি, দেখেন কিরকম দেখেন। দেখছেন? এই যে বর্ডারটা আমার লাল না, ব্যাকগ্রাউন্ড কালারটা কি? গ্রিন। কন্টেন্টের কালারটা কি? টমেটো। দেখেন এই যে চারপাশে কিন্তু সমান সমান জায়গা নিছে, দেখছেন? বুঝতে পারছি? আচ্ছা তাহলে এই হচ্ছে আমার মোটামুটি প্রপার্টি ছিল। ধরেন আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই। কি বাড়ায় দিব? ফন্ট সাইজ। ফন্ট সাইজটা ধরেন আমি দিয়ে দিলাম 100 পিক্সেল। ঠিক আছে? এখন যদি আমরা একটু সাইডটাতে আসি, এই দেখেন, দেখছেন? আচ্ছা তো এই ছিল মোটামুটি আমাদের একদম বেসিক কিছু সিএসএস এর ধারণা। আমরা আসলে এভাবে সিএসএস করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরেন একটা পেজ ডিজাইন করব আজকে, হ্যাঁ। সুন্দর করে ছোট্ট করে একটা পেজ ডিজাইন করে ফেলব। আচ্ছা আপাতত আপনারা এই অংশটুকু পর্যন্ত একটু করেন, হ্যাঁ। এই অংশটুকু পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, তারপরে আমরা পেজটা ডিজাইনে যাব। আছে হোমটা যেটার মধ্যে লেখা আছে সেটা একটা ব্লক এলিমেন্ট। তার মানে এলআই এটা একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট বলতে বোঝায় একটা পুরা স্ক্রিনটা জুড়ে থাকে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এলআই হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তাহলে এলআই, প্রত্যেকটা এলআই এক একটা ব্লক এলিমেন্ট হওয়ার কারণে প্রতিটা এলআই একটা নিচে আরেকটা। এক জায়গায় যদি একটা ব্লক থাকে, ধরেন এই দরজার সামনে আমি একটা ব্লক রেখে দিলাম, আপনি কি বাইরে বের হইতে পারবেন? পারবেন না। তো এরকম, তো প্রতিটা ব্লক এলিমেন্ট হওয়ার কারণে একটা নিচে আরেকটা আসছে, পাশাপাশি জায়গা পায় নাই। তো বাই ডিফল্ট এটা ব্লক এলিমেন্ট থাকে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ওদেরকে ব্লক এলিমেন্ট থেকে সরায়ে পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি নিয়ে আসার জন্য এটাকে বলে একটা লেআউট সিস্টেম। এরকম কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলা হচ্ছে ব্লক এলিমেন্ট, যেগুলাকে আমরা নিজেদের মতো সামনে পিছনে, দেখেন না এই ডান পাশে একটা জিনিস থাকে, বাম পাশে একটা জিনিস থাকে। তো এইভাবে সাজানোর আমরা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফ্লেক্স করে দিতে পারি, আর একটা হচ্ছে গ্রিড করে দিতে পারি। ঠিক আছে? ফ্লেক্স এবং গ্রিড আমি সেটা দুইটাই বোঝাবো। তা আপাতত আমরা ফ্লেক্সে যাব। তা আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা মনে রাখবেন যে আপনার যখন এরকম কয়েকটা এলিমেন্ট পাশাপাশি আসবে,
ভালো করে চিন্তা করেন, তখন তাদেরকে, সরি, কয়েকটা এলিমেন্ট যখন নিচে নিচে আসবে তখন তাদেরকে পাশাপাশি আনার জন্য তাদের যে প্যারেন্ট এলিমেন্টটা আছে তাকে সিলেক্ট করতে হবে। তাহলে কোন এলিমেন্টগুলো পাশাপাশি আসছে বলেন তো, কোনগুলা পাশাপাশি আসছে? হোম নিচে নিচে আসছে কোনগুলা? হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, লগ ইন, সাইন আপ। তাহলে এর জন্য এলিমেন্ট কোনগুলা? প্রতিটা এলআই, তাই তো? প্রতিটা এলআই তো পাশাপাশি নিচে নিচে আসছে, তাহলে এদেরকে পাশাপাশি আনার জন্য আমি কি করব বলছিলাম? মাত্রই বলছি যে যেই সব এলিমেন্টগুলা নিচে নিচে আসবে তাদেরকে পাশাপাশি আনার জন্য তাদের প্যারেন্ট এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখন বলেন এখানে প্রতিটা কি এলিমেন্ট, এদের প্যারেন্ট এলিমেন্ট কোনটা? বুঝতেছেন? তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কোনটা? ইউএল। তাহলে ধরেন আমি এখানে ইউএল এর মধ্যে ইউএলটাকে আমি একটু সিলেক্ট করি, হ্যাঁ, ইউএলটাকে আমি একটু সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করে এটার ডিসপ্লেটা চেঞ্জ করে দিব। এখন যে অবস্থায় আছে ডিসপ্লেটা, এখন ডিসপ্লে আছে হচ্ছে ব্লক অবস্থায় আছে। কি অবস্থায়? ব্লক। আমি এদেরকে ফ্লেক্স করে দিব। কি করে দিব? ফ্লেক্স দিয়ে দিলাম। ফ্লেক্স মানে হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? পাশাপাশি, তাই না? তাহলে আমি এদেরকে ফ্লেক্সিবল করে দিছি, দেখেন আসছে, পাশাপাশি আসছে, কিন্তু সবগুলা লেগে লেগে গেছে, তাই না? আবার একটু ব্যাপার দেখেন, এই বাম পাশে এবং উপরে একটু ফাঁকা জায়গা আছে, দেখছেন? এটা বাই ডিফল্ট আমাদের চলে আসে। তো বাই ডিফল্ট আমরা এই ফাঁকা জায়গাটাকে সরানোর জন্য আমরা একটা সিলেক্টর ইউজ করতে পারি। ধরেন সেই সিলেক্টরটার নাম হচ্ছে অ্যাস্টেরিক, সেটা দেখতে অ্যাস্টেরিক লাগে, এবং এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন, তাই তো? তার মানে এই এই সিলেক্টরের মধ্যে আমি যেই কোডগুলা লিখবো সেটা আমার ওয়েবসাইটের সমস্ত জায়গায় কাজ করবে। বুঝতে পারছি? তাহলে এটার মধ্যে ধরেন আমরা লিখলাম মার্জিন দিয়ে দিলাম হচ্ছে 0, 0 দিলাম, এবং প্যাডিংটাও আমরা 0 করে দিলাম। মার্জিন এবং প্যাডিং 0 দেওয়ার কারণে কি ঘটনাটা হয় দেখেন, দেখছেন এই ফাঁকা জায়গাটা চলে গেছে না? বুঝতে পারছি? এখন আমি আমার মতো করে ডিজাইন করতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ইউএল দের ডিসপ্লে ফ্লেক্স আমি দিছি, ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। এখন এদের তো আপাতত একটা মার্জিন দেওয়া যাইতে পারে, কি বলেন? পারে কি না? তাহলে ধরেন একটা মার্জিন আমরা দিলাম 16 পিক্সেলের একটা মার্জিন দিলাম। তাহলে দেখেন চারিদিকে 16 পিক্সেলের মার্জিন দেওয়ার কারণে এই যে এদিক থেকে সরে আসছে। এখন প্রতিটার আগে একটা বুলেট পয়েন্ট আছে, তাই না? বুলেট পয়েন্টটা কেন আসে? লিস্টের কারণে। তাহলে আমরা প্রতিটা লিস্টকে একটু ধরি, হ্যাঁ, লিস্টকে সিলেক্ট করি। লিস্টকে সিলেক্ট করে লিস্টের একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ মানে লিস্টের স্টাইলটা দেখতে কি রকম হবে? ধরেন আর্মেনিয়ান আছে, সার্কেল আছে, ডেসিমেল, এরকম অনেক কিছু আছে, হ্যাঁ, স্কোয়ার আছে, সিম্বল আছে। তো ধরেন আমরা নান করে দিলাম, আমরা চাই যে কোনো কিছুই দেখাবে না। যদি আমরা নান করে দেই তাহলে দেখেন এই যে চলে গেছে না এখন বুলেট প্রুফ পয়েন্টগুলা। আচ্ছা, এবার চিন্তা করেন আপনি যে আমার এইগুলা প্রতিটা কি এক একটা লিঙ্ক হবে না? বলেন, হোম একটা লিঙ্ক, অ্যাবাউট একটা লিঙ্ক, তাই না? তাহলে লিঙ্ক ট্যাগের জন্য আমি জানি কোন ট্যাগটা ইউজ করি লিঙ্কের জন্য? অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তাহলে ধরেন আমরা এই হোমটাকে প্রত্যেকটাকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসায় দিই। ধরেন আমরা এখানে বসায় দিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, হ্যাঁ, আর কন্ট্যাক্টটাকেও বসাইলাম। আর আপনি চিন্তা করেন আপনি যে লগ ইন এবং সাইন আপ রাখছেন এই দুইটা ধরেন দুইটা বাটন হবে, তাই না? তাহলে ধরেন আমি এখানে একটা বাটন ট্যাগ নিয়ে নিলাম, আমাদের বাটন নামে একটা ট্যাগ আছে, এর মধ্যে আমরা ধরেন বসায় দিলাম। একইভাবে সাইন আপটাকেও আমরা নিলাম, এইখানেও বাটন ট্যাগটাকে আমরা বসায় দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা একটু আসি, দেখেন এই যে বাটনের মতো দেখাচ্ছে না? এবং এগুলো অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার কারণে দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, আসছে। আচ্ছা, তা আমি যে একটা কাজ করি এগুলার লেখাগুলোকে একটু বড় করে দিই, পারি কি না? বড় করতে হয় জানি কিভাবে? ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে 24 পিক্সেল, এরকম কিছুটা দিলাম। এখন দেখেন এই মোটামুটি কিছুটা বড় হয়েছে, কিন্তু মাঝখানে আবার ফাঁকা নাই। তাহলে মাঝখানে যদি আমরা ফাঁকা দিতে চাই তাহলে ধরেন আমরা দিতে পারি এরকম প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং। ধরেন আমি ডান পাশে একটা প্যাডিং দিয়ে দিব, প্রতিটা এলিমেন্টের ডান পাশে, প্রতিটা লিস্টের ডান পাশে একটা প্যাডিং দিলাম। ধরেন এটা দিলাম হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে, আপাতত দিলাম, পরে আমি চাইলে কমায় দিতে পারি। এই যে ফাঁকা ফাঁকা হয়েছে এখন। আচ্ছা, কিন্তু বাটনগুলো কিন্তু বড় হয় নাই, দেখছেন?
বাটনগুলো কি বড় হয়েছে? তাহলে আমি বাটনটা একটু বাটনটা আছে আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে নিচে একটা আন্ডারলাইন আছে না, আন্ডারলাইনটা সরাই দিব। তো আন্ডারলাইনটা কি জন্য আসছে? অ্যাঙ্কর ট্যাগের কারণে। অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে আন্ডারলাইনটা আসছিল। তাহলে এখানে ধরেন অ্যাঙ্কর ট্যাগটা আমরা দিয়ে দিব। টেক্সটের একটা ডেকোরেশন আছে যেটাকে আমরা ড্যাশড আছে, ডটেড আছে, ডাবল আছে, সলিড আছে। আমাদের এখন সলিড দেওয়া আছে। ধরেন আমি যদি ড্যাশড দিয়ে দিই, তো কি আসে দেখেন? আন্ডারলাইনটা ড্যাশের মতো দেখাবে। এই চলে গেছে কেন? আচ্ছা, আন্ডারলাইনটা চলে গেছে। ড্যাশ আসলে নেয় না। টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিই, এটাই বেটার। এই যে এখন দেখেন আন্ডারলাইনটা চলে গেছে, তাই না? আচ্ছা, এখন আপনি একটা কাজ করতে পারেন। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন না? আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, তাহলে কোথায় দিব কালারটা? এলআই এর মধ্যে দিব না ইউএল এ দিব? নাকি ন্যাবে দিব? ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে হচ্ছে প্যারেন্ট এলিমেন্টে। তাহলে প্যারেন্ট কে? টোটাল, হ্যাঁ, পুরাটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ? না, না, শুধু এই হেডারের অংশটুকুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। হেডারে দেব? আচ্ছা, হেডারের মধ্যে তো ব্যানারও থাকবে। ধরেন হেডারের মধ্যে এখন একটা ন্যাব আছে, কিছুক্ষণ পরে আমি এখানে একটা ব্যানার রাখতে পারি। তাইলে কি ন্যাপ বারে দেওয়াটাই বেটার না? ধরেন এখানে ব্যানার দিলাম আমি। তাহলে আমি ধরেন এখানে ন্যাপ ট্যাগটাকে ধরে আমরা একটা কালার দিই। তাহলে ন্যাপ ইউএল এর উপরে আছে অবশ্যই। আমরা সিরিয়ালি লিখছি, হ্যাঁ? যেটার মধ্যে যেটা আছে। ধরেন ন্যাপ ট্যাগের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। যেটা দিয়ে দিলাম হচ্ছে এই এরকম কিছু একটা টমেটো কালার দিয়ে দিলাম। হ্যাঁ? এই দেখছেন? আসছে? কিন্তু ঝামেলা কিন্তু একটু লেগে গেছে। বলেন তো, উপরে একটু ফাঁকা জায়গা পেয়ে গেছে। আচ্ছা, ধরেন আমরা এই ফাঁকা জায়গাটার জন্য আমরা এক জায়গায় মার্জিন দিছিলাম। এই মার্জিন 16 পিক্সেল, এটা একটু সরাই দিই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এখন একটু দেখি তো। এই কাজ করতেছে কিন্তু। আচ্ছা, তো আপাতত এভাবে থাকুক, আমাদের কিছুক্ষণ পরে আমরা চেঞ্জ করব। এখন ধরেন এখানে একটা মজার ব্যাপার চিন্তা করেন যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো তো আছে, ঠিক আছে, কিন্তু লগ ইন সাইন আপের বাটনগুলো আমার ডান পাশে রাখা উচিত, উচিত কিনা? তাহলে লগ ইন সাইন আপের বাটনগুলো যদি আমরা ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে কি করব? কি করতে পারি? লগ ইন সাইন আপের বাটনগুলোকে আমি ডান পাশে নিয়ে যেতে চাই। তো ডান পাশে নিয়ে যেতে চাইলে আপনি চিন্তা করেন আমার দুইটা আলাদা আলাদা লিস্ট থাকবে, তাইলে হইতে পারে কিনা বলেন? দুইটা আলাদা আলাদা লিস্ট আমি বানাইলাম, ধরেন আরেকটা লিস্ট বানাইলাম যেটার মধ্যে আমি শুধু বাটন দুইটা ঢুকাই দিলাম, হইতে পারে না? আচ্ছা, তো এখন দিলে আবার আরেকটা ঝামেলা তৈরি হবে, দেখেন। যখন দুইটা লিস্ট তৈরি করছে তখন নিচে নিচে চলে আসছে। আচ্ছা, নিচে নিচে আসুক, অসুবিধা নাই। নিচে নিচের থেকে আমি পাশাপাশি নিয়ে আসতে পারি কিভাবে? যখন নিচে নিচে থাকে তখন তাদেরকে পাশাপাশি আনার জন্য কি করতে হয়? কোন ট্যাগটাকে ধরতে হয় আগে সেটা বলেন। আমি বলছিলাম একটা কথা, যে যখন আপনার এলিমেন্টগুলো নিচে নিচে থাকবে তখন তাদেরকে পাশাপাশি আনার জন্য কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। সেটা কোন এলিমেন্ট? প্যারেন্ট এলিমেন্ট। ভুলে যাচ্ছেন কেন? প্যারেন্ট এলিমেন্ট বলেন। ইউএল এলআই এগুলা কোনো কথা না, প্যারেন্ট এলিমেন্ট। তাহলে এখন আমি একটু দেখে আসি যে দুইটা ইউএল এর প্যারেন্ট কে? এই একটা ইউএল আর এই একটা ইউএল, এদের প্যারেন্ট এলিমেন্ট কে? ইমিডিয়েট প্যারেন্ট কে? ন্যাব। তাহলে ন্যাব এলিমেন্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো ন্যাব এলিমেন্ট অলরেডি সিলেক্ট করা আছে, আছে না? তো এর মধ্যে এসে আমরা ডিসপ্লে কি করে দিব? ফ্লেক্স দিয়ে দিলাম। দেখেন এখন জিনিসগুলো পাশাপাশি চলে আসবে। আসছে পাশাপাশি? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমার পাশাপাশি আছে ঠিক আছে, কিন্তু দূরে দূরে তো যায় নাই। তো দুইটাকে আমি দুইটার মাঝখানে একটা কি দিব? স্পেস দিব, তাই তো? তাহলে দেখেন আমাদের, আপনি আগে চিন্তা করেন স্পেসটা আপনি কোন দিক বরাবর দিবেন, এক্স এক্সিস বরাবর না ওয়াই এক্সিস বরাবর? এক্স এক্সিসে। তাহলে এক্স এক্সিস বরাবর যদি আপনি দিতে চান তাহলে আপনার একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, এটা দেখেন অনেকগুলো আছে, বেজ লাইন, সেন্টার, এন্ড, এরকম অনেক কিছু আছে। আমি ধরেন এখান থেকে স্পেস দিতে চাই, তাই তো? তাহলে স্পেস বিটুইন, বিটুইন মানে কি? মধ্যে। তার মানে দুইজনের মধ্যে একটা স্পেস দিব। তো ধরেন স্পেস বিটুইন দিলাম। এখন যদি আসি, দেখছেন এই কোথায় গেল? দুইটা দুই পাশে গেছে। আচ্ছা, আরো ছিল স্পেস অ্যারাউন্ড নামে একটা জিনিস ছিল, দেখেন আমি দেখাই আপনাদের। এই দেখেন অ্যারাউন্ড, তাই না? স্পেস অ্যারাউন্ড দিলে কি হয় দেখেন, মাঝ বরাবর আসছে, তাই তো? দুই দিকে দুই দিকে সমান জায়গা নিছে, মাঝখানে একটু বেশি জায়গা নিছে। আচ্ছা, আরেকটা আছে স্পেস ইভেনলি। ইভেনলি মানে চারিদিকে সমান। দেখেন এই যে বামেও যেরকম জায়গা, মাঝেও সেরকম, ডানেও সেরকম।
তো ধরেন আমার এর মধ্যে আমরা স্পেস অ্যারাউন্ডটাই নিলাম, হ্যাঁ, এই, আচ্ছা এটা তো এক্স এক্সিস বরাবর চেঞ্জ করছি, তাহলে ওয়াই এক্সিস বরাবরও তো সমান সমান করা লাগে নাকি? দেখেন এই লেখাগুলো একটু নিচে, এই লেখাটা একটু উপরে উঠে আসে না? একটু উপরে নিচে হয়ে আসে না? তো ধরেন আমি এটাকে একটু চেঞ্জ করি, যদি করতে চাই তাহলে তার জন্য আছে হচ্ছে অ্যালাইন আইটেমস। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব, যে আমি চাই দুইটাই আমার লেখা বড় হোক আর ছোট হোক, দুইটাই কি অবস্থায় থাকবে? সেন্টারই থাকবে, সেন্টার অবস্থায় থাকবে। আচ্ছা তাহলে এখন যদি একটু আসি, and then একটুখানি উপরে উঠছে, আমি যদি এই লেখাটাকে বড় করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। যদি আমি ধরেন একটু বড় করি, এটার ফন্ট সাইজটা আমরা 42 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ, ধরেন এটা 42 পিক্সেল দিয়ে দিচ্ছি। এটার লেখাটা কতটুকু? মানে এটা তো আলটিমেটলি ছোট, তাই না? এটা তো আমি এটা তো একটু বড় করি নাই। আচ্ছা তো ধরেন আমি এটাতে একটু বড় করে আসি, একটু প্যাডিং ট্যাডিং দিই, হ্যাঁ, ধরেন এটা 20 পিক্সেল দিলাম। আর বাটনের ক্ষেত্রে ফন্ট সাইজটা আমরা একটু বাড়ায় দিই, বাটনের ক্ষেত্রে ফন্ট সাইজটাও আমরা বাটনের ফন্ট সাইজটাও আমরা 20 পিক্সেল করে দিলাম। এখন যদি আমরা একটু আসি, এই যে দেখছেন এখন মাঝ বরাবর আছে না? তো ধরেন আমি একটু প্যাডিং দিয়ে দিই উপরে নিচে, মাঝখানে একটু প্যাডিং দিতে চাই, তাহলে প্যাডিংটা কোথায় দিব? ন্যাপ ট্যাগের মধ্যে ধরেন আগে দিলাম, ন্যাপ ট্যাগের মধ্যে ধরেন একটু প্যাডিং দেই। কোথায় কোথায় দিব বলছি প্যাডিং? উপরে আর নিচে, টপ আর বটম। রাইট লেফটে দিব, দিব না। টপ বটমে দিতে হলে একটা দিলাম 16 পিক্সেল, এটা কার জন্য? টপ আর বটম। যদি 16 পিক্সেল রেখে দিই তাহলে তো চারিদিকেই পেয়ে যাবে, কিন্তু আমি চাই কি টপে আর বটমে। তাহলে 16 পিক্সেল দিলাম প্রথমটা, পরেরটা দিলাম 0। 0 মানে কি ডানে বামে ক্লিয়ার? আচ্ছা এখন যদি একটু আসি, আসছে? প্যাডিংটা আসছে? বুঝতে পারছি? আচ্ছা এখন আমি চাইলে এই বাটনগুলোকে একটু বাড়ায় দিতে পারি, বাটনের ফন্ট সাইজটা আর একটু কমায় দিলাম ধরেন। আচ্ছা এখন কথা হচ্ছে বাটনের ফন্ট সাইজটা আমি কমাতে পারছি না, এখান থেকে বারবার আমার কোডে যেয়ে মিলাইতে হচ্ছে। তাহলে আমি এই জায়গাতে একটা কাজ করতে পারি, ইন্সপেক্ট করতে পারি। মাউসে রাইট ক্লিক করে একটু নিচের দিকে আসলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখান থেকে আমি ধরতে পারবো প্রত্যেকটা জিনিসকে। ধরেন এখান থেকে নিচের থেকে একটা জিনিস চলে আসছে, হ্যাঁ, এখানে প্রথমে আপনার এলিমেন্ট নামে সিলেক্ট হয়ে আছে, দেখেন এইখানে হেডার আছে, দেখছেন এই যে একটা HTML এর কোড দেখছেন, যে কোডগুলো আপনি করছেন ওটা এখানে আছে। এই যে হেডার, তারপরে এই যে ন্যাব, দেখছেন এই ন্যাবের জন্য দেখেন আপনি যে প্যাডিং 16 পিক্সেল মাত্র দিয়ে আসছেন না? আচ্ছা তারপর ইউএল এর মধ্যে কি ছিল? ইউএল এর মধ্যে বাটন ছিল নাকি? এই যে বাটন ছিল, দেখেন তো বাটনের ফন্ট সাইজ কত? 20 পিক্সেল। ধরেন আপনি এটা একটু কমান আস্তে আস্তে, দেখছেন কমতেছে, কিন্তু নরমালি কিন্তু কমে না, এই জায়গায় কমতেছে। ধরেন আমি এখানে 16 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর আরেকটা জিনিস ধরেন আমরা এখানে দিই, আমরা একটু ধরেন এখান থেকে আমরা একটু প্যাডিং দেই। প্যাডিং দিব শুধু ডানে আর বামে, উপরে নিচে দিব না, বা উপরে নিচে দিলেও ধরেন কম দিব, 4 পিক্সেল দিলাম। দেখেন চারিদিকে সমান পাচ্ছে কিনা? ধরেন 4 পিক্সেল, আরেকটা দিলাম হইতেছে 10 পিক্সেল। এখন দেখেন তো, ধরেন আমি আর একটু বাড়ায় 16 পিক্সেল দিলাম, এন্ড দেন উপরে নিচে আর ডানে বামে কি একই রকম প্যাডিং আছে নাকি একটু বেশি কম আছে? বেশি কম আছে না? আচ্ছা ধরেন এটা প্যাডিং নামে কিছু একটা দিলাম, তাহলে এখান থেকে আমরা একটু দিয়ে যাই, এবার প্যাডিং দিলাম। তারপরে ধরেন আমরা কালারটা চেঞ্জ করতে পারি কিনা? ধরেন একটা কালার দিলাম হচ্ছে কালার দিলাম ধরেন ব্লু কালার দিলাম, না ব্ল্যাক তো হবে না, ব্ল্যাক হয়ে গেছে, আমরা ধরেন ব্লু কালার দিলাম। এই যে দেখেন ব্লু কালার দিছি না? এবার ধরেন ওই চারপাশে একটা কালো বর্ডার আছে, দেখছেন? আমরা ধরেন একটা বর্ডারটা সরাই দিব, তাহলে কোনো কিছু সরাই দিতে হলে ওই জিনিসটা আমরা নান করে দিব। কি করে দিব? নান। তো ধরেন একটা বর্ডার আছে আমাদের, বর্ডারটাকে আমরা নান করে দিলাম। দেখেন এখন একদম ক্লিন দেখাচ্ছে, তাই না? আচ্ছা এবার ধরেন আমরা আরেকটা কাজ করতে পারি, ওটা চারপাশে জিনিসটা একটু রাউন্ড করতে পারি কিনা? তো আমরা বর্ডার রেডিয়াস নামে আমাদের একটা প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ধরেন আমি দিয়ে দিলাম 16 পিক্সেল, দেখেন এই দেখছেন? আচ্ছা ধরেন বেশি গোল হয়ে গেছে, আমি একটু আস্তে আস্তে বড় করি অথবা একটু ছোট করি, ধরেন এই এই যে 7 পিক্সেল বা এই 6 পিক্সেল দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে নাকি? তাহলে আমি এখানে যে প্রপার্টিগুলো লিখছি সেগুলো আমি সুন্দর করে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কার মধ্যে বসায় দিব? বাটনের একটি স্টাইল আছে না, আমি বাটনটাকে সিলেক্ট করছিলাম, বাটনের মধ্যে বসাই দিব। তাহলে আমার বাটন নামে একটা ট্যাগ নেওয়া ছিল, কোথায় জানি এইখানে আমি বসায় দিলাম, ঠিক আছে? আচ্ছা আর ফন্ট সাইজটা আমার জানি কত ছিল?
16 পিক্সেল কমাইছিলাম না আমি? আচ্ছা এখন যদি আমরা আসি দেখেন এই দুইটার জন্যই সেম হয়ে গেছে, দেখছেন? ক্লি বুঝতে পারছি? আচ্ছা, হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। ধরেন আপনি চাইলে এগুলা সাদা করে দিতে পারেন। কোনগুলা? এই কালারগুলা। হোম এগুলা নীল কালার হয়ে আছে না? তাই কালারটা কার জন্য আসতেছে? অ্যাঙ্কর ট্যাগের কারণে আসতেছে। আগে তো সাদা কালো ছিল। তাহলে ধরেন আমরা এখানে দিলাম কালার হোয়াইট। হুইট হয়ে গেছে, হোয়াইট দিয়ে দিলাম। এই যে দেখেন দাঁড়ায় গেছে না একটা মোটামুটি? বুঝতে পারছি? আচ্ছা, তো ধরেন এইখানে এরকম একটা জিনিস আমার থাকলো, অসুবিধা নাই। এবার ধরেন আপনি একটা জিনিস ভাবেন যে আপনার এইখানে যে ফন্টটা আছে সেটা আমার পছন্দ হইতেছে না। আমি ফন্টটা চেঞ্জ করতে চাই। তাহলে গুগল ফন্টসে আমরা একটু চলে আসবো। কোথায়? গুগল ফন্টস এর ওয়েবসাইটে। হ্যাঁ, আমি একটু সার্চ দিলাম গুগল ফন্টস। তাহলে গুগল ফন্টস এর ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আমি যেকোনো ফন্ট আমরা নিয়ে আসতে পারি। যেকোনো ধরনের ফন্ট আমরা নিতে পারি। ধরেন এই যে একটা ফন্ট আছে রোবোটো, দেখছেন? তারপরে ধরেন একটু নিচের দিকে আসি। এই অনেক ফন্ট আছে। একটা আছে পার্কিনসন্স, পেনোলা, ওপেন সেন্স। অনেক 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 ফন্ট আছে। ধরেন আমরা এর মধ্যে থেকে পপিন্সটা নিব। কোনটা? পপিন্স। তাহলে পপিন্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আশেপাশে আমি কোথা থেকে কি নিব খুঁজে পাইতেছি না। এক জায়গায় লেখা আছে গেট ফন্ট, দেখছেন? আমি তো গেট ফন্টের জন্যই আসছি এখানে। তাহলে ক্লিক করলাম গেট ফন্ট। তারপরে এক জায়গায় লেখা আছে দেখেন গেট এমবেড কোড আর একটা ডাউনলোড। তো ধরেন ডাউনলোড আমি পরে করি, আগে গেট এমবেড কোডে যেয়ে দেখি কি আসে। তাহলে গেট এমবেড কোডে আসলাম। আসার পরে দেখেন ওরা কিছু একটা বলতেছে এইখানে। তার আগে একটু দেখি বাম পাশে। দেখেন এই যে হোয়ার ইজ রিকগনিশন 300, এটা দেখেন অনেক পাতলা, দেখছেন? এটা কত? 100 ইটালিক, এক্সট্রা লাইট, লাইট। দেখেন আস্তে আস্তে কি ফন্টের ওয়েটটা বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। বুঝতে পারছেন? তাহলে ফন্টের ওয়েটটা 100 থেকে শুরু হয় এবং 900 তে যেয়ে শেষ হয়। ঠিক আছে? এবার ডান পাশে একটু আসেন, দেখেন এখানে কি বলছে? এমবেড কোড ইন দ্য হেড অফ ইউর এইচটিএমএল। তার মানে এই কোডটাকে কোথায় বসাইতে বলছে? এইচটিএমএল হেডের মধ্যে। তাহলে এটা কপি করলাম। ঠিক আছে? কপি করে এখানে আসলাম। আসার পর index.html এ আসলাম। আসার পর ধরেন এখানে আমরা একটু লিখে দিই, একটা কমেন্ট করে দিই, হ্যাঁ? সবকিছু আমরা কমেন্ট করে দিই। এটা কি? গুগল ফন্টস। ধরেন এখানে আমরা বসায় দিলাম, যেহেতু বসাইতে বলছে। বসায়ে আমরা একটু কোডটাকে ফরম্যাট করে নিলাম। এই চলে আসছে। ৪ টা লিঙ্ক বসায় দিছি। এটাকে বলা হয়েছে সিডিএন। কি বলা হয়? সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু আছে কিনা আমরা একটু দেখে আসি। এরপরে দেখেন ওরা একটা কিছু বলছে যে পপিন সিএসএস ক্লাসেস। আমার সিএসএস এর কিছু ক্লাস দিছে। আচ্ছা, আমার ওয়েবসাইটের যে ফন্টটা হবে সেটা মনে করেন আমি নরমাল ফন্ট রাখবো। ঠিক আছে? তাহলে নরমালটা দেখেন 400। নরমালটা কত? এই দেখেন রেগুলার। রেগুলার কত? 400। তাহলে ধরেন আমরা এখান থেকে পপিন্স রেগুলার নামে যেটা আছে এই কোডটাকে একটু নিয়ে যাব, হ্যাঁ? ঠিক আছে? তো নিয়ে যাওয়ার আগে দেখেন ভিতরের যে কোডগুলো আছে সেগুলোকে আমরা নিব। এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল। আচ্ছা, কোড আমরা কপি করছি ঠিক আছে, কিন্তু বসাবো কোথায়? সিএসএস এর মধ্যে বসাইলাম। কিন্তু আমি চাইতেছি আমার ওয়েবসাইটের সমস্ত ফন্ট একরকম হোক। তাহলে সমস্ত কাজ ওয়েবসাইটের সমস্ত সমস্ত কাজগুলো একই রকম হওয়ার জন্য আমি বলছিলাম যে আমরা একটা ট্যাগ নিছি। সেই ট্যাগটার নাম কি? একটা সিলেক্টর নিছি। মার্জিন এবং প্যাডিং দিছিলাম। বডিটাকে বসাতে পারি। ইউনিভার্সাল সিলেক্টর নিছিলাম আমরা একটা অ্যাস্টেরিক দিয়ে, মনে আছে? সর্বজনীন সিলেক্টর যেটা। ধরেন এই সিলেক্টরের মধ্যে আমরা এসে বসায় দিলাম। ঠিক আছে? এখন যদি আমরা একটু সাইডটাতে যাই, দেখছেন ফন্ট কি চেঞ্জ হয়েছে? বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে মজার একটা ব্যাপার আছে যে আমরা এখানে যে সিলেক্টরগুলো ইউজ করছি সবগুলা এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে? তো এলিমেন্ট সিলেক্টর ছাড়াও আরো ২ টা ধরনের সিলেক্টর আছে যেগুলো আমরা নরমালি ইউজ করব। একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। কি বলেন? ক্লাস আর আইডি। আচ্ছা, ক্লাস আর আইডি এগুলো এইচটিএমএল সিলেক্টরের অ্যাট্রিবিউট আকারে লিখতে হয়। বুঝতে পারছি? কিভাবে? অ্যাট্রিবিউটের মতো করে। আচ্ছা, ক্লাস এবং আইডির সাথে একটা পার্থক্য আছে। ক্লাসকে একাধিকবার লেখা যায় বা ডিক্লেয়ার করা যায়, কিন্তু আইডিকে একাধিকবার ডিক্লেয়ার করা যায় না। কারণ কি? আইডি অবশ্যই আইডেন্টিক্যাল, মানে একটা সিঙ্গেল জিনিস। বুঝতে পারছি?
আচ্ছা ধরেন আমরা এখন একটা ব্যানার নিব, ব্যানারটা নিয়ে আমি আপনাদেরকে করতে দিব। ধরেন আমার এটা এই পর্যন্ত থাকুক, কোডটা এইভাবে থাকুক। আমি এখন একটা ব্যানার নিব, ব্যানার নিতে হলে আমি কি করতে পারি, একটা অবশ্যই ইমেজ দিতে পারি। তাহলে ইমেজের জন্য আমরা কোন ওয়েবসাইট ইউজ করতে পারি, দুইটা ওয়েবসাইটের নাম বলছি, ফ্রিপিক অথবা আনস্প্ল্যাশ। এগুলো নোট করে রাখবেন, ফ্রিপিক অথবা আনস্প্ল্যাশ। ধরেন আমি একটু সার্চ দেই যে ব্যানার, এই দেখেন অনেক ব্যানার আসছে। ধরেন আমি একটু স্পেসিফিক ভাবে সার্চ দিই সার্ভিস, ধরেন আমি দিলাম কার সার্ভিস ব্যানার, তার মানে আমাদের ওয়েবসাইটটা আমরা কার সার্ভিস দিব। হ্যাঁ, তাহলে কার সার্ভিস ব্যানার নামে দেখেন অনেক অনেক ব্যানার আসছে, দেখছেন। ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা ব্যানারকে আমরা নিয়ে নিব, ঠিক আছে। ধরেন আমরা একটা ব্যানার যদি নিতে চাই তাহলে কোনটা নিতে পারি, ধরেন এই ব্যানারটা আমরা একটু নিয়ে যাই। হ্যাঁ, এখানে একটা ব্যানার আছে, আমরা এটা ক্লিক করলাম, দেখে আসে কিনা। আচ্ছা, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে গেলাম, নতুন ইমেজটাকে নিয়ে আসলাম। এখন ইমেজটা ধরেন আমরা ডাউনলোড করে নেব, যেহেতু আমাদের এটা প্রয়োজনীয় জিনিস, ডাউনলোড করে নেব, ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড করলাম, ধরেন ওপেন ইমেজ, সেভ ইমেজে গেলাম। এখন ডাউনলোড করে ইমেজটাকে কোথায় রাখবো আমরা, সেটা একটু মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ডাউনলোড করে ইমেজটাকে রাখতে হবে আপনার কোডটা যেই জায়গায় আছে ওই জায়গায়। আবারও বলছি, ডাউনলোড করে ইমেজটাকে কোথায় রাখবেন, যেখানে কোড আছে ওই জায়গায়। তাহলে আমার কোড আছে এই জায়গায় ডে টু তে, তাহলে ডে টু এর মধ্যে ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে, একটা ফোল্ডার বানাইলাম যেটার নাম দিলাম অ্যাসেট। কি নাম দিলাম, অ্যাসেট। তাহলে অ্যাসেটের মধ্যে কি থাকবে, আমার সমস্ত জিনিসপত্র যেগুলো প্রয়োজন। তো ধরেন আমি এখানে এটা ব্যানার নামে সেভ করলাম, কি নামে, ব্যানার, ঠিক আছে। আচ্ছা, ব্যানার নামে সেভ করলাম। এখন দেখেন এইটা ব্যানারের চারপাশে আবার কি আছে ভাই, এটা সাদা আছে, তাই তো। সাদাটা ধরেন আমরা সরাইতে চাই, ধরেন আমাদের তো এখন ফটোশপ নিয়ে কাজ করার সময় নাই, আমরা ফটোপিয়া নামে একটা অ্যাপ আছে, এইখানে এসে আমরা ইমেজটাকে ডাউনলোড করলে আমরা একটা ব্যানারের চারপাশে যেটা সেটা ক্রপ করতে পারবো। ধরেন আমি ফটোপিয়াতে আসলাম, photopia.com-এ, এখান থেকে ইমেজটাকে ওপেন করি, যেখানে আমার ইমেজটা ছিল এইজের মধ্যে, এইখানে কোর্সের মধ্যে, ডে টু এর মধ্যে, কোথায় ছিল, অ্যাসেটের মধ্যে, তাই না। এই আমার ব্যানারটা ছিল, এই হচ্ছে দেখেন আমার ব্যানারটা ওপেন হইলো। এখন আমি কি করবো বলছিলাম, ক্রপ করব। তাহলে দেখেন এখান থেকে ক্রপ করার কোনো ওয়ে আছে কিনা, এই যে ক্রপিং টুল পাওয়া গেছে একটা। হ্যাঁ, ধরেন এইখান থেকে আমরা শুধুমাত্র এই অংশটুকু নিব নাকি, বলেন। আচ্ছা, তাহলে ধরেন এটা সিম্পলি আপনি, আপনার যদি ফটোশপের কাজ আপনি নাও জেনে থাকেন, আপনি একটা ইমেজ গুলাকে সুন্দর করে আপনি যদি রিপ্রেজেন্ট করতে চান আপনার, এই দেখেন, তাই না। ধরেন এটা আমরা নিয়ে নিলাম, তো ধরেন এটা হচ্ছে আমরা নিলাম। এখন যদি আমরা ফাইলটাকে সেভ করতে যাই, ধরেন এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট অ্যাজ পিএনজি করে দিলাম, এই যে দেখেন চলে গেছে, তাই না। ধরেন সেভ অ্যাজ, আমরা ধরেন ওই যে ব্যানার নামেই এই জায়গায় পিএনজি নামে পিএনজি ফাইল দিয়ে সেভ হবে। আচ্ছা, আমার পিএনজি ফাইল দিয়ে সেভ হোক, তাহলে আমি এইখানে একটা ইমেজ লিখবো। হ্যাঁ, অথবা ধরেন আমি আরেকটা নতুন ট্যাগের সাথে পরিচয় করাই দিই, সেটা হচ্ছে ডিভ ট্যাগ। কি ট্যাগ, ডিভ। ডিভ মানে হচ্ছে ডিভিশন, এক একটা আলাদা আলাদা। ডিভ ট্যাগও একটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এই ব্লক এলিমেন্টের মধ্যে ধরেন আমি ইমেজটাকে বসায় দিলাম। তাহলে ইমেজ বসাইলেই তো হবে না, একটা সোর্সের এসআরসি এর মধ্যে একটা লিঙ্ক দেওয়া লাগে। তাহলে লিঙ্কটা এখন কি আমি ডাউনলোড করে দেখাবো নাকি সাইট থেকে নিয়ে আসবো, তা ডাউনলোড করে এতক্ষণ কাট ক্রপ করলাম কি জন্য, সাইট থেকে আনবো হ্যাঁ, এতক্ষণ আমি যে ক্রপ করলাম কেন, সাইট থেকে যদি নিয়ে আসি তাহলে তো ডাউনলোড করার মানে ছিল না, বুঝতে পারছি। তার মানে ডাউনলোড করা যেটা আছে সেটা নিব। তো দেখেন আমার এখানে বাম দিকে এটাতে ক্লিক করলে এই যে একটা ফোল্ডার আছে, দেখছেন কি নামে, অ্যাসেট নামে। অ্যাসেটের মধ্যে ব্যানার ডট কোনটা, জেপিজি না পিএনজি, পিএনজি। আচ্ছা, তাহলে আমি ধরেন এইখানে লোকেশনটা আমাকে সেট করে দিতে হবে। তো ধরেন আমি এখন কোথায় আছি, কোন ফাইলের মধ্যে আছি, এই ফাইলটার নাম কি, index.html। সেই ফাইলটার একই পাশাপাশি আছে কি ফাইল, অ্যাসেট। তাহলে ধরেন আমি একটু লিখি অ্যাসেট, এই দেখেন লিখতে গেছি আর আমাকে অলরেডি সাজেশন দিচ্ছে কিন্তু। তাহলে লিখলাম অ্যাসেট, অ্যাসেটের পরে এরপরে কি আছে, ব্যানার, ঠিক আছে। ধরেন আমরা এটা বসায় দিলাম একটু, তাহলে ইমেজটা বসাইলাম। হ্যাঁ, এখন যদি আমরা একটু সাইডটাতে যাই, দেখেন এখানে গেলাম, এই চলে আসছে, দেখছেন ইমেজটা সুন্দর চলে আসছে। আচ্ছা, ইমেজটা আসছে ঠিক আছে ভাই, কিন্তু ঘটনা হলো যে ইমেজটার
কিন্তু দেখেন ছোট্ট হয়ে আছে, তাই না? তাহলে এই ইমেজটা ধরেন আমরা উইথটা একটু বাড়ায় দিতে পারি, পারি কি না? ধরেন আমরা ইমেজের উইথটা একটু বাড়ায় যদি দিতে চাই, তাহলে ধরেন আমরা এখানে আসলাম, আমরা ধরেন এই ডিভের জন্য, ধরেন এই ডিভটা না, এই ডিভের জন্য আমরা একটা ক্লাস লিখবো। কি লিখবো? ক্লাস। ধরেন আমরা এখানে একটা ক্লাস লিখি, হ্যাঁ? ঠিক আছে? এই যে ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউটের মতো করে লিখতে হয়, তাই না? তারপরে ধরেন আমাদের নিজেদের মতো করে একটা নাম দিব। ধরেন আমি দিলাম ব্যানার আইএমজি, ব্যানার ইমেজ দিয়ে বুঝাইলাম, হ্যাঁ? এরপর এইখানে যে নাম দিছি হুবহু এই নামটাই কপি করে আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে আসবো। তো একটা ব্যানারকে সিলেক্ট করার জন্য আমরা কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য ডিরেক্ট এলিমেন্টের নাম ধরেই উঠায় নিয়ে আসছি। কিন্তু একটা ক্লাসকে সিলেক্ট করার জন্য ডট লাগবে। কি লাগবে? ডট দিতে হবে। ক্লাস সিলেক্ট করার জন্য কি দিতে হবে? ডট ডট। এরপর ধরেন এটা পেস্ট করে দিলাম ব্যানার ইমেজ, হ্যাঁ? তারপরে কি দিই আমরা? সেকেন্ড ব্র্যাকেট দিই। তাই তো? তাহলে ব্যানার ইমেজের মধ্যে আমার কে আছে? ব্যানার ইমেজের মধ্যে আমার ইমেজটা আছে না? ব্যানার ইমেজ তো ডিপটা, তার মধ্যে কে আছে? ইমেজ আছে। তো ধরেন আমি ব্যানার ইমেজের মধ্যে এসে যদি সুন্দর করে এটার উইথটা 100% করে দিই, ধরেন উইথটা দিয়ে দিলাম 100%, ঠিক আছে? তাহলে আমি যদি একটু এই নাচতে নাচতে এসে দেখি, কাজ হয় নাই। কাজ হয় নাই কারণ হচ্ছে আমি ইমেজ ট্যাগটাকে ধরি নাই, বুঝতে পারছেন? কাকে ধরি নাই? তার মানে ইমেজের উইথ চেঞ্জ করার জন্য ইমেজ ট্যাগটাকেই অবশ্যই ধরতে হবে। তাহলে ধরেন আমি ব্যানার ইমেজের মধ্যে কে আছে বলেন তো? ব্যানার ইমেজে নামে একটা ক্লাস আছে, তার মধ্যেই তো আমার ইমেজ ট্যাগটা আছে, তাই কি না? তাহলে ব্যানার ইমেজের মধ্যে যে ইমেজটা আছে সেটাকে আমরা ধরবো। তাহলে ডট ব্যানার ইমেজ, তার মধ্যে কে আছে? তার মধ্যে আছে হচ্ছে একটা আইএমজি, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা সাইটটাতে যাই, এই দেখছেন আসছে, কিন্তু হাইটটা দেখেন একটু বেড়ে গেছে, তাই না? ইমেজের হাইটটা আমরা একটু কমাই দিই, অসুবিধা নেই। ধরেন আমরা এই হাইটটা একটু কমায় দিলাম। হাইটটা দিয়ে দিব আমরা হচ্ছে 60 VH, 60 VH। ভিএইচ মানে হচ্ছে ভিউ হাইট। ভিউ হাইট মানে আপনার স্ক্রিনের 60% জায়গা নিবেও। আপনি যে স্ক্রিনেই যান না কেন, কতটুকু জায়গা নিবে? কিন্তু আমি যদি ফিক্সড হাইট বলে দিই, ধরেন এখন আমার ল্যাপটপের স্ক্রিনটা ছোট, কিছুক্ষণ পর স্ক্রিনটা যদি অন্য একটা বড় পর্দায় দেওয়া হয়, তাহলে কি আমার স্ক্রিনের সাইজের বড় পর্দার সাইজ কি এক হবে? কিন্তু আমি বলে দিচ্ছি যে 60% নিবে, তার মানে যে স্ক্রিনেই যাক না কেন 60 ভিউ হাইট নিবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার ধরেন আমি যদি দেখি একটু, এই যে মোটামুটি, কিন্তু দেখেন 60 ভিএইচ দেওয়ার কারণে একটু চ্যাপ্টা হয়ে গেছে না? তো ধরেন আমি এটাকে একটু ইনস্পেক্ট করে দেখি যে কতটুকু বাড়াইলে জিনিসটা সুন্দর আসে, পারি কিনা? এই দেখেন, এই হচ্ছে আমার মূলত নরমালি অবস্থা। ধরেন আমি তার আগে একটু সিলেক্ট করে নিই, কোথায় আছে? এই যে ইমেজটা সিলেক্ট করে নিই। ধরেন এইখানে 60 VH আছে, এই কোথায় চলে গেল? আমি একটু বসাইলাম, এই জায়গায় একটু নিয়ে আসি, এই যে নিয়ে আসি, আর একটু বড় করি, আর একটু বড়, হ্যাঁ? বড় তো হলে বড় করতে গেলে আবার ঝামেলা করতেছে। আমি একটা কাজ করি, স্ক্রিনটা একটু ছোট করে নিই, হ্যাঁ? আচ্ছা, এখন দেখি একটু কি হয়। এখন দেখি, অথবা আমরা কাজ করি ডানে নিয়ে নিই, হ্যাঁ? ডান পাশে নিয়ে নিই। ধরেন আমরা একটু বাড়াই দিই, এখানে 60 VH আমরা বাড়াইলাম। কিন্তু এইভাবে দেখলে আবার একটু ভেজাল আছে। মানে স্ক্রিনটা তো পাশে হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেছে। তো ধরেন আমরা এইটা 68 পর্যন্ত রাখলাম, হ্যাঁ? এই 68 এ মোটামুটি একটা জিনিস আসছে, আমাদের দাঁড় করাইছি। হ্যাঁ, তো ধরেন আমাদের, হ্যাঁ, তাহলে পুরা স্ক্রিন জুড়ে যাবে। হ্যাঁ, ধরেন 68 VH আমরা দিয়ে দিলাম, এরকম কিছু একটা, এই মোটামুটি দাঁড়াইলো এরকম। কিন্তু আমার স্ক্রিনটা যদি আমি একটু বড় করি, এই যে 75 থেকে 90, এই যে 100, এই এখন পারফেক্ট, তাই না? মোটামুটি তাহলে আমার একটা ব্যানার দাঁড়া হয়ে গেছে। আচ্ছা, এখন এই অংশটুকু পর্যন্ত আপনারা করে ফেলেন, ঠিক আছে? তারপরে আমরা বাকি কাজ দেখব। হেডারের নিচে আমাদের দুইটা সেকশন থাকবে, একটা মেইন সেকশন, আর একটা ধরেন থাকলো আমাদের ফুটার সেকশন, হ্যাঁ? দুইটা থাকলো। তো মেইন সেকশনের মধ্যে আমাদের কি কি থাকতে পারে? আমাদের কিছু প্রোডাক্টস থাকতে পারে, বা কার্ড থাকতে পারে, বা আমরা যেহেতু কার রিলেটেড করছিলাম, কারের কিছু যন্ত্রাংশ থাকতে পারে, ঠিক আছে? কিছু টুলস থাকতে পারে। তো ধরেন আমরা এখানে একটা H1 নামে একটা ট্যাগ দিলাম, যে আওয়ার কার সার্ভিস আইটেমস, ঠিক আছে? কিছু একটা দিলাম। তা আমি দেওয়ার পরে যদি একটু আসি, এই যে এইখানে লেখাটা চলে আসছে। এখন আমি চাই যে লেখাটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসবো, হ্যাঁ? একই সাথে ধরেন যে এটাকে আহ,
একটু কালার টালার গুলা চেঞ্জ করব, বুঝতে পারছি? তো ধরেন আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে আমাদের হেডারের সাথে আমাদের ব্যানারের কালারটা ভালোভাবে ম্যাচিং হচ্ছে না, হ্যাঁ? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এর মধ্যে থেকে কোনো একটা কালার আমরা চুজ করে নিই। ধরেন আমরা এই কালারটাকে একটু চুজ করি, হ্যাঁ? এই কালারটাকে চুজ করে আমরা আমাদের যে ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার যে টমেটো দেওয়া আছে ওই জায়গাটায় আমরা ন্যাবের এইটা দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা চুজ করছি হচ্ছে কিভাবে? কালারটা চুজ করছি কালার পিকার নামে একটা, কালার জিলা নামে একটা এক্সটেনশন আছে, আপনারা ইনস্টল করে নিতে পারেন। কালার জিলা, হ্যাঁ, এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারেন ক্রোমে। তারপরে আপনি যে কোনো একটা কালারের উপরে ক্লিক করে কালারটা চুজ করতে পারেন। এখন দেখেন এই কালারের সাথে মোটামুটি একটু কিছুটা ম্যাচিং হয়েছে, হ্যাঁ? আচ্ছা, এখন আমার সার্ভিসের কিছু আইটেমস লাগবে। তো ধরেন এই লেখাটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। তাহলে আমরা একটা কাজ করি, H1 যে ট্যাগটা আছে, ধরেন আমরা এইখানে একটু লিখে দেই, এর একটা ক্লাস তৈরি করি, হ্যাঁ? ক্লাস তৈরি করি, ক্লাসটা কি দিব? যে আইটেম হেডিং, হ্যাঁ? এরকম কিছু একটা দিলাম, হ্যাঁ? আইটেম হেডিং নামে একটা ক্লাস আছে আমার H1 নামে। তো ধরেন আমি এখন এই কন্ট্রোল সি দিলাম, পেস্ট করে এখানে ডট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আইটেম হেডিং একই নাম। আমি ধরেন এটা টেক্সট অ্যালাইনমেন্ট করব, আমি সেন্টার অ্যালাইন করব। আর যদি আমি প্যাডিং দিতে চাই, তো ধরেন আমি উপরে নিচে একটা প্যাডিং দিব, আশেপাশে প্যাডিং দিব না, শুধু টপ আর বটমে যদি দিতে চাই তাহলে কি জানি দেই? প্রথমটা দেই 16 পিক্সেল, পরেরটা কত দিব? 0 দিলাম। পরেরটা হচ্ছে নেগেটিভ। এই যাওয়ার কার সার্ভিস আইটেমস এরকম কিছু একটা আসছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এইটার নিচে আমরা একটা বর্ডার দিতে পারি, ঠিক আছে? শুধু বটমে। তাহলে ধরেন আমরা এখানে দিলাম বর্ডার বটম, অনলি বর্ডার বটম। বর্ডার বটম ধরেন 1 পিক্সেল, সলিড ব্ল্যাকই দিলাম, একটা ব্ল্যাক কালারের বর্ডার অথবা গ্রে কালারের একটা বর্ডার দিতে পারি, ঠিক আছে? এখন যদি আমরা সাইডটাতে যাই, এই দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে, বর্ডারটা কোন জায়গায় চলে আসছে দেখছেন? হ্যাঁ, পুরাটা জায়গা জুড়ে আসছে, তাই না? তার কারণ হচ্ছে H1 একটা ব্লক এলিমেন্ট, পুরা জায়গাটা জুড়ে থাকে। তাহলে আমরা একটা কাজ করি, আসেন এইখানে যে লেখাটা আছে না, এই আওয়ার কার সার্ভিস আইটেম, এই লেখাটাকে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে ঢুকাই দিই। স্প্যান মানে হচ্ছে একটা ছোট এক লাইনের একটা এলিমেন্ট নিবে, হ্যাঁ? এই ট্যাগের মধ্যে ঢুকাই দিলাম এবং বর্ডার বটম যেটা আছে সেটা বসায় দিব কোথায়? ধরেন আমি এইখানে স্প্যান ট্যাগের মধ্যে স্টাইল নামে একটা প্রপার্টি দিয়ে এটাকে বসায় দিলাম। এখন আমরা যদি সাইডটাতে আসি, এখন দেখেন কোন অংশটুকু পর্যন্ত নিচে শুধু, ঠিক আছে? কারণ কি, স্প্যান যে ট্যাগটা সেটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এইখানে 1 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে ধরেন আর একটু মোটা হয়ে যাবে, এই মোটামুটি দাঁড়াইছে, ঠিক আছে? আর ব্ল্যাকের এই গ্রে কালারটা আপনি চাইলে এইখান থেকে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ কালার, এইখান থেকে আমরা একটা কালার সেট করে দিতে পারি, হ্যাঁ? এইখান থেকে আমরা একটা কালার সেট করে দিলাম, এই মোটামুটি দাঁড়াইলো এই আওয়ার কার সার্ভিস আইটেমস, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা চাইলে এটা পর্যন্ত দিলাম। এরপর ধরেন আমাদের কিছু কার্ড থাকবে, কি থাকবে? কার্ড থাকবে। তো কার্ডের মধ্যে কি কি থাকবে? কার্ডের মধ্যে ধরেন একটা ছবি থাকতে পারে। কার্ডের মধ্যে আমাদের একটা ছবি থাকতে পারে যেগুলো আমাদের কারের প্রোডাক্ট। তো ধরেন আমরা একটা ডিপ তৈরি করলাম, তাই না? একটা ডিপ বানাইলাম, ডিপের মধ্যে আমরা কি কি দিব বলছে? একটা কার্ড থাকবে, প্রথমে একটা ইমেজ থাকবে, প্রোডাক্টের একটা ইমেজ থাকবে। তাহলে ধরেন আমরা একটা ইমেজ ট্যাগ নিলাম, এখনো পর্যন্ত প্রোডাক্টের ইমেজটা দেই নাই। এরপরে ধরেন নিলাম ওই প্রোডাক্টের একটা নাম দিব, হ্যাঁ? ধরেন আমরা একটু সার্চ দিই, আসেন এইখানে এসে আমরা একটু সার্চ দেই, ধরেন এইখানে এসে আমরা একটু সার্চ দেই যে কার টুলস, হ্যাঁ, এরকম কিছুটা লিখে সার্চ দিলাম। এবার একটু দেখি কি কি আসে। এই দেখেন অনেক কিছু চলে আসছে, হ্যাঁ, অনেক কিছু চলে আসছে। আর ধরেন আমরা এই ধরনের জিনিসগুলো আমরা সেল করব, ঠিক আছে? ধরেন এই একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টটা ধরেন আমরা সেল করব, তাহলে আমরা এটার কি করতে পারি? ডাউনলোড করতে পারি আইদার,
ধরেন আমি দিলাম এটা সেভ, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিতে হবে অবশ্যই, নতুন ট্যাবে নিয়ে আসলাম। এবার যদি আমরা এই কোথায় চলে গেল, আচ্ছা এটা অন্য একটা ট্যাবে চলে আসছে, অসুবিধা নেই, আমরা এটা ডাউনলোড করে ট্যাবটা ডিলিট করে দেব। সেভ ইমেজ অ্যাজ, কোথায় জানি ডাউনলোড করব, যেখানে আমার কোডটা আছে সেখানে। তাহলে দিলাম টুল ওয়ান, টুল ওয়ান, ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিলাম, সরাই দিলাম। আচ্ছা এখন যদি আমরা একটু, তো এটা একটা নিলাম, ধরেন এটা একটা নিলাম। এখন ইমেজের মধ্যে আমার কোথায় আছে, অ্যাসেটের মধ্যে আমার টুল ওয়ান নামে একটা প্রোডাক্ট আছে নাকি। এবার এটার একটা নাম দিলাম, ধরেন আমরা এটা একটা হেডিং দিতে পারি যে টুল কার টুল, ধরেন কিছু একটা দিলাম কার টুল। হ্যাঁ, তারপর এটার একটা ডেসক্রিপশন ধরেন আমরা দিতে পারি। হ্যাঁ, এটা ডেসক্রিপশনের জন্য একটা প্যারাগ্রাফ লিখলাম, লেখার পরে ধরেন একটা ডেসক্রিপশন আমরা দিলাম, যেটা একটা ডামি ডেসক্রিপশন। হ্যাঁ, আমাদের এই স্টাইল ডট সিএসএস এর এটা আপাতত লাগবে না। এরপর আর কি দিতে পারি, আমরা একটা প্রাইস দিতে পারি, তাই তো। ধরেন একটা প্রাইস দিলাম আমরা, H4 ট্যাগ দিলাম, ধরেন দিলাম $100। হ্যাঁ, আরেকটা দিতে পারি, একটা বাটন দিতে পারি নাকি, প্রতিটা প্রোডাক্টের সাথে আমার একটা বাটন থাকবে, আমি দিলাম অ্যাড টু কার্ট, এরকম কিছু একটা দিলাম নাকি। আচ্ছা এখন যদি আমরা একটু আসি, জিনিসটা দেখতে কিরকম আসছে আমি একটু দেখি। এই যে এরকম আসছে তাই না। অ্যান্ড এটার তো একটু সাইজ টাইজ করা লাগবে, ইমেজটা একটু ছোট করা লাগবে, লেখাগুলো একটু ঠিকঠাক করা লাগবে। তা আমি চাই এটাকে একটা কার্ডের মতো পিছনে একটা শ্যাডো দিতে, কার্ডের জন্য পিছনে একটা শ্যাডো দিতে। তো আমাদের একটা ওয়েবসাইট আছে 93 বক্স শ্যাডো। হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে, এইটাতে আমরা আসলে এখানে অনেক ধরনের শ্যাডো পাওয়া যায়। আমি একটু শ্যাডোগুলো দেখাই আপনাকে, যদি ওই সাইটটাতে আসি। আপনারা স্ক্রিনে কতটুকু দেখতে পাবেন আই ডোন্ট নো, সবগুলো একই রকম দেখতে পাবেন হয়তো বা। দেখেন এইখানে এই কার্ডের একটা শ্যাডো আছে, দেখছেন, এই কার্ডটা দেখেন, এই কার্ডটার একটা শ্যাডো আছে, বাকিগুলো আপনারা দেখতে পাবেন না। এই যে 3 নাম্বার কার্ডে একটা শ্যাডো আছে পিছনে, দেখতে পাচ্ছেন, বোঝা যায়। আচ্ছা তারপরে এই যে 7 নাম্বার কার্ডেরও দেখেন একটা শ্যাডো আছে। আরো যদি একটু নিচে যাই, দেখেন এই 10 নাম্বার কার্ডের একটা শ্যাডো আছে, দেখছেন। তো ধরেন এখানে আরো অনেকগুলো আছে, 8 9 10 এগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন না ইয়ের কারণে, স্ক্রিনের কারণে। তো ধরেন এখান থেকে আমরা 10 নাম্বার কার্ডের শ্যাডোটাই নিয়ে আসলাম, নিয়ে এসে আমি চাই প্রতিটা ডিবের মধ্যে একটা করে শ্যাডো আসুক। হ্যাঁ, তাহলে ধরেন আমি এখানে দিলাম যে ক্লাস দিলাম একটা, এই ডিবের মধ্যে ক্লাস দিব, ধরেন দিব কি প্রোডাক্ট, একটা সিঙ্গেল প্রোডাক্ট না এটা, তাহলে দিলাম ক্লাস প্রোডাক্ট। এবার আমি চলে আসব কোথায়, আমার স্টাইল ডট সিএসএস এর মধ্যে চলে আসলাম, নিচেটা হেডিং এর এখানে আসলাম, প্রোডাক্ট বসায় দিলাম বক্স শ্যাডো। এই যে দেখেন একটা জিনিস নিয়ে আসছে আমরা, বক্স শ্যাডো নামে একটা প্রপার্টি নিয়ে আসছি, বিশাল সাইজের, অনেক কিছু আছে এটার মধ্যে। হ্যাঁ, তো এই ধরনের একটা কিছু নিয়ে আসি, যখনই নিয়ে এসে আমরা বসাইছি, এই জায়গায় একটু এসে দেখেন, বোঝা যায় জিনিসটা, এই বোঝা যাইতেছে, দেখেন তো, এই যে এই জায়গাটা দেখেন একটা দাগ হয়ে আছে না। হ্যাঁ, তার মানে একটা শ্যাডো কিন্তু আসছে, শ্যাডোটা পুরাপুরি আসতেছে, তাই না। আচ্ছা এখন দেখেন একটা মজার কাজ করি, সেটা হইতেছে ধরেন আমার এখানে একটা প্রোডাক্ট আছে, ধরেন আমি আরেকটা প্রোডাক্ট তৈরি করি, তাহলে উপরে যেটা আছে ওটাই কপি করে একবার নিচে বসাই দিলাম। হ্যাঁ, এবার ধরেন এটা একটা নিলাম, আরো একটা নিতে পারি, পারি কি না, নিলাম। এখন আমরা যদি একটু সাইডে যাই, যে দেখি, দেখেন এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, তাহলে আমার তিনটা একই রকম ছবি দেওয়া আছে, তাই না। তো চাইলে আমি ছবিগুলো চেঞ্জ করতে পারি, তো সেটা আমি পরে করতেছি, অসুবিধা নেই। এখন দেখেন জিনিসগুলো আমার আসলে পাশাপাশি আসার কথা, কিন্তু আসছে কিভাবে, কেন, কেন কেন বলেন তো। হ্যাঁ, ডিসপ্লে ব্লক হয়ে আছে না, এই কারণে। আচ্ছা এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ইমেজটা কিন্তু 100% হয় নাই, দেখছেন, হয়েছে ইমেজ 100%। তো আসেন আমরা ইমেজটাকে 100% করে দিই। আমরা জানি যে প্রোডাক্টের মধ্যে যে ইমেজটা আছে তাকে আমরা 100% করতে হবে, তাই তো। তাহলে ধরেন আমরা এখানে লিখি ডট প্রোডাক্টের মধ্যে যে ইমেজটা আছে পাশাপাশি লিখছি, তাই তো, তাকে আমরা কি করে দেবো, তার উইথটা 100% করে দিব। পরবর্তীতে আমরা উইথ টুইট এটা এই দেখেন এখন 100% হয়েছে না সবগুলা। আচ্ছা আমরা উইথ হাইটটা পরে কমায় দিব, অসুবিধা নেই। এখন আমার প্রতিটা জিনিস নিচে নিচে আসতেছে, পাশাপাশি আনার জন্য আমরা জানি কি করি, ওই
ব্লকটা ভাঙি কিভাবে? ডিসপ্লেকে ফ্লেক্স করে দিই, তাই না? তাহলে এখন আমরা ফ্লেক্স করব না, এখন আমরা করব গ্রিড। এতদিন ফ্লেক্স শিখছি। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে যখন নিচে নিচে কোনো এলিমেন্ট আসবে সেগুলোকে পাশাপাশি আনার জন্য কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। সেটা কোন এলিমেন্ট? প্যারেন্ট এলিমেন্ট। তাহলে আমার দেখেন এইখানে এইখানে আমার এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। এদের কোনো প্যারেন্ট এলিমেন্ট কি আছে? হ্যাঁ, কে? মেইন হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট, কিন্তু মেইনের মধ্যে আবার আরেকটা জিনিস আছে, H1 আছে, তাই না? H1 তো ডিপের মতো দেখতে না, দেখতে বলেন। তো যেহেতু দেখতে না, সেহেতু এদেরকে আমরা অন্য একটা প্যারেন্টের মধ্যে ঢুকাই দিই, ঠিক আছে? ধরেন আমরা একটা প্যারেন্টে ঢুকাই দিই, যেটা নাম দিলাম সেকশন, আর উপরে একটা লিখে দিই, যেটা দিলাম হচ্ছে প্রোডাক্ট সেকশন অথবা প্রোডাক্ট টুল সেকশন। হ্যাঁ, প্রোডাক্ট টুল সেকশন, ঠিক আছে? এই সেকশনের মধ্যে আমরা ধরেন এটাকে বসাই দিলাম, ভালো কথা। দেওয়ার পরে আমি বলছিলাম যে এই যে সেকশনটাকে, সেটাকে আমাদেরকে ধরতে হবে। তাহলে এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেই, যে ক্লাসটার নাম দিব প্রোডাক্টস। কি নাম দিছি? প্রোডাক্টস। এস দিছি, কিন্তু এস দিছি মানে কি, অনেকগুলো প্রোডাক্ট আছে, তিনটা আছে না? আর এইখানে প্রোডাক্ট দিছিলাম, বলেন বুঝতে পারছেন? একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য তাহলে আমি প্রোডাক্টস দিছি, প্রোডাক্ট দিছি, আর বাকিগুলোর জন্য প্রোডাক্টস। তাহলে প্রোডাক্টের উপরে প্রোডাক্টস আসবে, যেহেতু প্যারেন্ট, আগে যে আছে সে তাকে লিখলাম প্রোডাক্টস। এটা ডিসপ্লেকে আমরা কি করতাম, আমরা আগে ফ্লেক্স যদি করে দিই, দেখেন মজার বিষয়টা দেখেন, ফ্লেক্স যদি করে দিই এই পাশাপাশি চলে আসছে, দেখছেন আসছে? কিন্তু আমরা এবার ফ্লেক্স দিয়ে করব না, আমরা যেটা করব এবার গ্রিড দিয়ে করব, ঠিক আছে? ফ্লেক্স তো আমরা শিখছি, এবার যেটা করব গ্রিড দিয়ে করব। আচ্ছা, দিলাম গ্রিড, দেওয়ার পরে আবার সাইটে আসি, দেখি যে কোনো কিছু চেঞ্জ হয় না। ফ্লেক্স দেওয়ার পরে চেঞ্জ হয়ে গেছিল, তাই না? গ্রিড দেওয়ার পর হয় না। এটার কারণ হচ্ছে যে গ্রিড একটা স্ক্রিনের কলামকে 12টা ভাগে ভাগ করে। কয়টা ভাগে? একটা কলামের স্ক্রিন কয়টা ভাগে ভাগ করে? আপনার কলাম দরকার কয়টা? প্রোডাক্ট আছে কয়টা? তিনটা। কলাম দরকার কয়টা? কলাম দরকার কয়টা? তিনটা। তাহলে আপনি চিন্তা করেন, প্রতি 4টা কলাম সমান যদি আমরা একটা কলাম ধরেন, তাহলে কি 4 3 12 হয়ে যায় না? আমরা ওই যে স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ করছি না, প্রতি এক ঘর সমান দুই ঘর, প্রতি দুই ঘর সমান এক ঘর ধরে করছিলাম। তাহলে আমি এখন দেখেন এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা প্রপার্টি লিখতে হবে, যেটা নাম হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। গ্রিড টেমপ্লেট কলামস, ঠিক আছে? এইখানে এসে আমরা রিপিট নামে একটা প্রপার্টি দিব। রিপিট, রিপিট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার প্রতি 4টা কলাম সমান আমার কি করব বলছিলাম, একটা কলাম দিব, তাই তো? তাহলে আমি এইখানে রিপিট দিলাম ধরেন হচ্ছে 3, ঠিক আছে? অথবা রিপিট দিলাম 4, ধরেন রিপিট দিলাম 4, তাহলে প্রতি 4 কলাম সমান আমার এক ঘর। এক ঘর মানে কি, এক ফ্র্যাকশন, মানে একটা ভাগ। এবার দিলাম হচ্ছে 1 FR। দেখেন এখানে ওরা বলে দিবে, হ্যাঁ? এবার যদি আমি একটু সাইটে আসি, দেখছেন? আচ্ছা, আমি 4 দিছিলাম দিকে, দেখছেন এখানে একটা ফাঁকা আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমার আইটেম কয়টা লাগবে? তিনটা। তাহলে আমি এখানে কত দিব? 3। বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি আমরা একটু আসি, এই চলে আসছে। এখন আমার দরকার কি, মাঝখানে একটু গ্যাপ দরকার, তাই তো? তাহলে গ্রিডের গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, হ্যাঁ? গ্রিড গ্যাপ অথবা শুধু গ্যাপ, শুধু গ্যাপ আছে। ধরেন আমরা গ্যাপ দিলাম, ধরেন 16 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম, তাহলে দেখেন মাঝখানে এই গ্যাপ চলে আসছে, দেখছেন? ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন আরেকটা কাজ করতে পারেন। ধরেন প্রোডাক্টগুলো সব একসাথে লেগে আছে না? আমি বাম পাশে ডান পাশে একটু ফাঁকা রেখে দিব। দুই পাশে ফাঁকা থাকবে আমার। পারি কি না? তাহলে ধরেন আমি একটা, এই যে কার সার্ভিসের জন্য আমার একটা সেকশন আছে না? সরি, কেটে গেল। কার সার্ভিসের জন্য আমার একটা মেইন সেকশন আছে না? এই মেইন সেকশনে ধরেন আমি একটা ক্লাস দিয়ে দিলাম। দিয়ে দিলাম মেইন কন্টেইনার। কন্টেইনার, ঠিক আছে? ধরেন আমি মেইন কন্টেইনারটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে স্টাইলার সিএসএস এ আসলাম। আইটেম হেডিং এর নিচে ধরেন আমি ডট মেইন কন্টেইনার বসাইলাম, ঠিক আছে? বসানোর পরে এটার আমি একটা ফিক্সড উইথ দিয়ে দিব। ধরেন আমি দিয়ে দিলাম ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল। কত? 1000 পিক্সেল। যদি আমি এবার আসি, দেখেন
ফাঁকা হয়ে গেছে কারণ কি আমি বলে দিয়েছি ম্যাক্সিমাম উইথ 1000 পিক্সেল, তার মানে 1000 পিক্সেলের বেশি হচ্ছে আমার স্ক্রিনটা, তাই তো? তাহলে এখন আমার দরকার কি 1000 পিক্সেল থাকবে কিন্তু ডানে বামে সমান জায়গায় থাকবে নাকি? চাই কি না এটা? এক্স এক্সিস বরাবর চাই না ওয়াই এক্সিস বরাবর? ডানে বামে যদি জায়গা থাকে তাহলে এক্স এক্সিস বরাবর না ওয়াই এক্সিস বরাবর? এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর যদি হয় তাহলে দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জিন করে দিব, টপ আর বটমে দিব হচ্ছে 0, ডানে বামে ডানে বামে দিব হচ্ছে অটো। অটো মানে হচ্ছে সমান জায়গা নিয়ে নেবে, বুঝতে পারছি? এবার যদি আমরা আসি, দেখছেন ক্লিয়ার? আচ্ছা নিচে ধরেন আর একটু জায়গা যদি আপনি নিতে চান দিতে পারেন। এই নিচে ধরেন একটু ফাঁকা জায়গা আছে, ধরেন আপনি, হ্যাঁ হ্যাঁ, না প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা শ্যাডো দিছি, প্রতিটা প্রোডাক্টের একটা ক্লাস দিয়ে দিছি প্রোডাক্ট নামে, তার মধ্যে একটা ক্লাসের ইউজ করছি, আর কিচ্ছু করি নাই। এখন দেখেন এখন আপনি এই লেখাগুলাকে একটু ডানে বামে ছোট বড় বাটনগুলার একটু কালার টালা এগুলো করতে পারবেন না? পারা যাবে? বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই অংশটুকু একটু করে ফেলেন আপনারা। ধরেন আমি ইমেজগুলো একটু চেঞ্জ করে দিই আপনাদের, যান এইখানে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এটা ধরেন দিলাম হচ্ছে টুল 2, আর একটা ধরেন আমরা নেই, আর একটা নিব ধরেন আহ, এই একটা নিতে পারি, হ্যাঁ ধরেন এইটার একটা নিলাম, অথবা এইটা একটা নিলাম, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। এই এই কোথায় আবার ওই রকম ভেজাল হয়ে গেছে, না 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 যাস না যাস না যাস না। এই ইমেজটাকে আমরা ওপে সেভ ইমেজ করে দিই, এটার নাম দিয়ে দিলাম টুল 3, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমার এই কোডের জায়গাতে আমি শুধু চেঞ্জ করে দিব একটা জায়গায়, প্রোডাক্ট 2 এর মধ্যে এসে যে টুল 1 এর জায়গায় আমি টুল 2 করে দিলাম, কারণ টুল 2 নামে এখন একটা প্রোডাক্ট আছে, আছে কি না? আবার টুল 1 এর জায়গায় এখানে আমি টুল 3 করে দিলাম। এখন দেখেন যদি আমরা সাইটটাতে আসি, এই ইমেজ চলে গেল কেন? আচ্ছা এটা কি অন্য ফরম্যাট? একটু দেখি, হ্যাঁ আমার মনে হয় ইমেজটার ফরম্যাট আলাদা, হ্যাঁ অ্যাসেটের পরে স্ল্যাশ দিলাম, টুল 2 এভিআইএফ, আবার এইটার ক্ষেত্রে দেখি টুল টুল 3, হ্যাঁ এটা এভিআই ফাইল, হ্যাঁ দুটা ফাইল আলাদা, একটা জেপিজি ছিল, এটা এভিআই ফাইল, এই এখন চলে আসছে, দেখছেন? বুঝতে পারছি। আচ্ছা এই হচ্ছে মোটামুটি অবস্থা ছিল, তাহলে এই পর্যন্ত আপনারা একটু করেন, যতটুকু পারেন করেন, না হলে আমি রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওই উপরের অংশ